শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। রাজনৈতিক প্রভাবশালী ও সরকারি দলের ঘনিষ্ঠদের ছত্রছায়ায় অনেক আর্থিক প্রতিষ্ঠান ঋণ দিয়েছে জামানত ছাড়াই। বাস্তবতা হচ্ছে এসব ঋণ গ্রহীতাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ফলে বাড়ছে খেলাপি ঋণের বোঝা। আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে পুরো ব্যাংক বহির্ভূত আর্থিক খাত পড়েছে বড় সংকটে। সমাধান কী এবং কিভাবে, তা নিয়েই আজকের আলোচনার বিষয়। দর্শক, তার আগে আমরা যেতে চাই যে মার্কিন যেই শুল্ক আরোপ করা হয়েছিল, সে মার্কিন শুল্কের যে বিষয়টি, মার্কিন বায়াররা এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রেই নতুন 20% শুল্কের একটি অংশ বাংলাদেশি রপ্তানিকারকদের বহন করতে চাপ দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন বর্ধিত শুল্কের পুরোটাই চাপিয়ে দিতে। এমন পরিস্থিতিতে যারা বর্ধিত চাপ মেনে নিচ্ছেন তাদের ক্রয়াদেশ নিশ্চিত করতে পারছেন, আর যারা নিতে চাইছেন না তাদের ক্ষেত্রে অর্ডার নিশ্চিত হচ্ছে না, এমনটাই জানাচ্ছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন অনেক খুচরা বিক্রেতা বাড়তি শুল্কের অর্ধেকেরও বেশি বহন করছে। এতে পোশাক খাতে নতুন চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। যদিও দাম না কমাতে কারখানা মালিকদের পরামর্শ দিয়েছে বিজিএমইএ এবং বিকেএমইএ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মী রিয়াজ সুমন যুক্ত হচ্ছেন। তার সাথে একজন ব্যবসায়ীও আছেন, আমরা সরাসরি তার কাছে যেতে চাই। রিয়াজ, আপনি এই যে নতুন করে যে একটি সমস্যার মধ্যে পড়েছেন, কারণ পোশাক মালিকদের আসলে যেটি চিন্তা ভাবনা ছিল যে যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্কের হারটা কম ছিল, সেক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়ার যে আশা করা হচ্ছিল, সেই জায়গায় নিশ্চয়ই এই ঘটনাটি, অর্থাৎ এখন যে এই যে নতুন শুল্কের একটি অংশ পোশাক খাতের উদ্যোক্তাদেরকে বহন করার কথা বলছে, ক্রেতারা চাপ দিচ্ছেন, এর ফলে আসলে কি সমস্যা দাঁড়াচ্ছে এবং এই জায়গায় নেগোসিয়েশনের জায়গাটা কি কেমন হচ্ছে? মানে সবাই কি এটি মেনে নিচ্ছে নাকি অনেকেই, মানে নেগোসিয়েশনটা কেমন হচ্ছে আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো কথা বলেছেন বেশ কয়েকজনের সাথে। ধন্যবাদ শাহাদাত। আপনি যেটা বলছিলেন যে সমঝোতা বা নেগোসিয়েশনের কথা যেটা বলছিলেন, সেটি আসলে যদি এমনটা হয় যে ব্যবসায়ীদের এই বাড়তি শুল্কের এই ভার যদি বাংলাদেশের ব্যবসায়ীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় এবং সেটি যদি কোনো ব্যবসায়ী মেনে নেয়, সেটি আসলে আমাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। কারণ আপনি জানেন যে এমনিতেই হচ্ছে আমাদের একটি বাড়তি শুল্ক দিয়ে এখন বাড়তি শুল্কের একটা চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা। তার মধ্যে যদি এরকম একটি বিষয় এসে দাঁড়ায়, সেটি আসলে খুবই দুঃখজনক বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে, বিশেষ করে ভিয়েতনাম, চীন, ভারত, তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আসলে আমাদের শুল্ক কম থাকাই আমাদের জন্য, বাজারে টিকে থাকার জন্য বা বিশ্ববাজারে রপ্তানি বাজারে টিকে থাকার জন্য প্রয়োজন। সেক্ষেত্রে এরকম একটি অবস্থার মধ্যে যদি আমাদের বাড়তি শুল্কের মধ্যে যদি আবার সেই শুল্কের ভার যদি আমাদের বহন করতে হয়, সেটি আসলে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একটি হতাশাজনক এবং দুঃখজনক। যদিও এটি কেউ কেউ দাবি করছেন যে এটি তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদের টিকে থাকার জন্য অনেকে হয়তো বা রাজি হতে পারেন বা হচ্ছেন। এটি আসলে সব মিলিয়ে আসলে ওভারঅল এই পুরো খাতের উপরে কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে আমরা একটু জানবো। আমাদের সাথে একজন উদ্যোক্তা রপ্তানিকারক আছেন, যিনি মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ, জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। তার সাথে এই বিষয়ে একটু কথা বলতে চাই। জনাব কায়সার, আপনি এই বিষয়ে কি বলবেন? এই যে বাড়তিটা শুল্কের ভার আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যেই সবকিছু জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাল্টা শুল্কের কারণে এখন আমদানিকারক যারা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তারা আবার আমাদের এখানে যে উৎপাদনকারী আছে তাদের উপরে একটা করের বোঝা শেয়ারিং করার একটা প্রস্তাব নিয়ে তারা আসছে এবং এটা তারা চাপাচাপি করছে যাতে আমাদের আমরা ওই বাড়তি করের একটা অংশ আমরা শেয়ারিং করি তাদের সাথে। তো আপনি দেখেন একটা বিষয়, আমাদের এই শিল্পটা কিন্তু অনেক কম্পিটিটিভ। আমরা কিন্তু আসলে এখন এত বেশি মানে তীব্র প্রতিযোগিতার মধ্যে আছি, আমাদের এই পণ্য কিন্তু আপনার সিঙ্গেল ডিজিট মার্জিন রাখাই খুব টাফ হয়ে গিয়েছে। তো সেই জায়গায় যদি তাদের আবার 5-7% আবার বাড়তি ট্যাক্স হবে, হয়তো তারা আমাদের যেটা চাপাতে চাচ্ছে সেটা যদি আমরা গ্রহণ করি, তাহলে তো আমরা আসলে অস্তিত্বের সম্মুখীন হয়ে যাব, অস্তিত্বের কঠিন প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে যাব।
আমাদের এই গার্মেন্টস শিল্প একটা কঠিন প্রতিযোগিতায় পড়ে যাবে এবং আমাদের শিল্প কিন্তু আসলে টিকে থাকতে পারবে না। তো সেক্ষেত্রে এটা আমি মনে করি মার্কিন যে ক্রেতা তাদের একটা কৌশল হতে পারে, এটা একটা টেস্ট কেস হতে পারে। কেউ কেউ আমাদের এই বাংলাদেশের যারা উৎপাদনকারী তারা কেউ কেউ ভাবছে যে ঠিক আছে, আমার ফ্যাক্টরি টিকে রাখার জন্য হলে ভলিউম কাজ তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে আমি না হয় এটা নিয়ে নিচ্ছি, এই চ্যালেঞ্জটা আমি নেই। আমি যদি বটম রক প্রাইসেও কাজ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হয়তো ফ্যাক্টরিটা রান করবে, আর আমি হয়তো একটা সরকারের যে বাড়তি নগদ প্রণোদনা সহ অন্যান্য কিছু সুবিধার কারণে হয়তো আমি বাজারে টিকে থাকবো। কিন্তু এই টিকে থাকাটা বা এই চিন্তা ভাবনাটা এটা ক্ষণস্থায়ী হবে, এটা দেশের জন্য ক্ষতি হবে এবং এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আছে, আমি মনে করি আমাদের যে ট্রেড বডি আছে, ট্রেড বডির থেকে এখনই একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করছি। সেটা হলো যে আমাদের যে আর্টিকেলগুলো বা আমাদের যে প্রোডাক্টগুলো আমরা হরহামেশাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বা ইউরোপিয়ান ইউনিয়নে আমরা রপ্তানি করি, সেই প্রোডাক্টগুলোর উপরে একটা সিন্ডিকেটেড প্রাইস নির্ধারণ করা দরকার। যে আমি টি শার্ট এত ডলারের নিচে আমি সেল করতে পারবো না, পলো শার্ট এত ডলারের নিচে সেল করতে পারবো না, আমার ফ্লিস জ্যাকেট হুডি বা ট্রাউজার এর নিচে আমি নামতে পারবো না। এইটা যদি ওই মেসেজটা যদি আমাদের আমদানিকারকদেরকে জানিয়ে দেওয়া হয়, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা বিশ্বের যে কোনো আমদানিকারক হোক, তাদেরকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে একটা মেসেজ তারা পেয়ে যাবে। এখন কিন্তু আমরা আছি একটা অন্ধকারে এবং এই সুযোগটা কিন্তু বায়াররা নিচ্ছে যে আমাদের কোনো মানে প্রাইসের কোনো নির্দিষ্ট মানে বটম রক কোনো সীমা রাখে নেই। এটা না থাকার কারণে তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন রপ্তানিকারকদেরকে তারা অ্যাপ্রোচ করে কোনো কোনো ক্ষেত্রে হয়তো তারা সফল হচ্ছে, কোনো কোনো ফ্যাক্টরি হয়তো একক বায়ার নির্ভরশীলতার কারণে রাজি হয়ে যাচ্ছে, কারণ তার বিকল্প কোনো বায়ার নাই। সেক্ষেত্রে এটা এককভাবে ভাবলে হবে না, সামগ্রিকভাবে ভাবতে হবে। সাদাত যেমনটা শুনছিলেন যে আসলে ব্যবসায়ী বলছিলেন যে আসলে এটি হয়তো কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কেউ কেউ হয়তো এই অনিয়মকে নিয়মে পরিণত করছে বা মেনে নিচ্ছে, কিন্তু সেটি আসলে সব মিলিয়ে দেশের স্বার্থ এবং এই আমাদের রপ্তানি বাজারে টিকে থাকার জন্য এটি আসলে বড় ধরনের একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পোশাক খাতের নতুন চ্যালেঞ্জ এই প্রসঙ্গে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএম-এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী বলছিলেন যে এটি বাংলাদেশের পোশাক খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। আপনিও কি আসলে মনে করেন কি না বড় ধরনের প্রভাব পড়তে পারে? আরেকটি বিষয় যেটি কামরুজ্জামান কায়সার বলছিলেন, তিনি বলছিলেন যে এটি বায়ারদের একটা কৌশল হতে পারে, যে বাংলাদেশের উদ্যোক্তাদেরকে আসলে তারা আসলে দেখতে চাচ্ছেন যে তাদের উপর চাপিয়ে দিয়ে সেটি কতটা শেয়ার করার যায়, অর্থাৎ তাদের উপর চাপটা কতটা কমানো যায়। এই জায়গাটাতে আপনাদের করণীয় কি, বিশেষ করে রপ্তানিকারকদের কি করণীয় আছে? হ্যাঁ জি, কামরুজ্জামান স্যার যেটা বলেছেন যে বায়ারদের একটা কৌশল, আমিও তাই মনে করি এটা বায়ারদের একটা, কারণ অতীত বায়াররা দেখেছে যে বাংলাদেশের রপ্তানিকারকদেরকে যখনই যেটা নিয়ে প্রেসার ক্রিয়েট করা হয় বা বলা হয় তারা সেটা মেনে নেয়। সুতরাং এইবার আমি আমার রপ্তানিকারকদের, আমাদের মেম্বারদেরকে আমি শুরু থেকে বলে আসছি যে মার্কিন যে শুল্ক নতুন করে নির্ধারণ হয়েছে সারা বিশ্বের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে প্রযোজ্য এবং বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়েছে। তো এর মধ্যে বাংলাদেশই সবচেয়ে অ্যাডভান্টেজ সিচুয়েশনে রয়েছে যে বাইরে আমাদের কাছে আসতে হবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আছে। এরকম একটা পজিশনে গিয়া এখন বাইররা 20% যে ট্যারিফের ইয়েটাকে ভাগাভাগি করার যে প্রস্তাবনা নিয়ে আসছে এটা সঠিক, বাট আমি কিন্তু পরিষ্কার প্রত্যেকের বলি, যেমন আমি আমার নিজের বাইরকে কমপ্লিটলি একদম ডাইরেক্ট রিফিউজ করেছি, নো আমার পক্ষে 1%ও বহন করা সম্ভব না, কারণ আমি তোমার কাছে এক্সপোর্ট করে আমি কিন্তু ওই 5% 10% প্রফিট করি নাই যে সেখান থেকে আমি তোমাকে কিছু ছেড়ে দেব। সুতরাং এখানে আমাদের পক্ষে সম্ভব না। এবং আমি আমাদের রপ্তানিকারকদের প্রত্যেককে অনুরোধ করেছি, দীর্ঘদিন যাবতই বলে আসছি, আপনারা না বলতে শিখেন, একটু রিফিউজ করেন। বায়াররা যে কৌশল নিয়ে আপনাদেরকে চাপাচাপি করার চেষ্টা করছে, যখন ব্যর্থ হবে এরপরে ফিরে আসবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ, কারণ এছাড়া কোনো বিকল্প নাই তাদের জন্য। বাংলাদেশেই মানে সবচেয়ে বড় বিকল্প। সুতরাং সেখানে হয়তো সাময়িক আপনি একটু অসুবিধা পড়বেন, 2, 4, 5 মাস 6 মাস হয়তো আপনি পাবেন না, হারাবেন,
বসে থাকতে হবে, কিন্তু এটার আলটিমেট রেজাল্ট কিন্তু ভালো পাবেন, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার মেম্বারদেরকে সবাইকে, বিকেএমই বিজিএমই সহ সকল রপ্তানিকারকদেরকে অনুরোধ করব যে আপনারা বায়ারদের এই ধরনের আনইথিক্যাল প্রপোজালে রাজি হবেন না। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ কিন্তু এরই মধ্যে বা ছাড় দিতে শুরু করেছেন, অনেকেই অর্ধেক প্রায় 10% তাদের বহন করছেন। ওনারা আসলে কি করছেন, মানে ওনারা এই অর্ধেক শুল্ক বহন করে 10%, আপনি যেটি বলছিলেন যে আপনাদের মার্জিন খুবই কম থাকে, সেক্ষেত্রে তারা কি আসলে শুধুমাত্র অর্ডার পাওয়ার জন্য এটি করছেন? আর সে মানে লোকসান দিয়ে তো আসলে কেউ ব্যবসা করছে না, তারা আসলে কিভাবে এটি করছেন? তারা, আমি নিশ্চিত যে তারা লোকসান দিয়েই টিকে থাকার জন্য, আপাতত টিকে থাকার জন্য লোকসান দিয়েই তারা এই অর্ডারগুলি নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে। আমি মনে করি এটা ঠিক হয়নি এবং তাদেরকে এই জায়গা থেকে সরে আসার জন্য আমি আবারও অনুরোধ করব। অবশ্যই, কারণ 10% প্রফিট তো প্রশ্নই আসে না। এই যুগে 10% প্রফিট করা আমরা স্বপ্নে দেখি, এটা সব মানে স্বপ্ন দেখারও সাহস পাইনি এমন একটা, সেখানে কোনো একটা পার্সেন্টেজ শেয়ার করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এরকম হইতে পারে, যেমন আমি গত পরশুদিন একটা নেগোসিয়েশন করেছি এখানে বিকিমি অফিসে বসেই, এক রপ্তানিকারক, তার অর্ডারটা নেওয়া ছিল আগেই, মানে ট্যারিফ ইম্পোজ হওয়ার আগেই, সেটা সে রপ্তানি করতে ব্যর্থ হয়েছে নির্ধারিত সময় নানা কারণে, গ্যাস সংকট, ব্যাংকের অসহযোগিতা, নানা কারণে সে রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত দিয়েছি যে ঠিক আছে, সেইটা যেটা পেন্ডিং রয়েছে, তার মাল রেডি হয়েছে, এখন মাল বায়ার নিতে চাচ্ছে না, সেই মালটা নেওয়ার জন্য 10% ছাড় দিয়ে রাজি করার একটা অবস্থা তৈরি হয়েছে। বাট নতুন করে নেগোসিয়েশন করে কোন রকমের পার্সেন্টেজ ছাড় দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমি আবারও বলবো যে কোনোভাবেই, কারণ কম্পিটিটিভনেসটা, মানে আমরা আমাদের প্রাইসটা এত কম্পিটিটিভ যে সেখানে 1-2% ছেড়ে দেওয়াটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। সুতরাং এটা কোনোভাবেই সম্ভব না। এটার কি আসলে এটার কি মানে বড় ধরনের কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে? অর্থাৎ বেশিরভাগ আপনারা যদি শক্ত অবস্থানে থাকেন, সেক্ষেত্রে কি ক্রয়াদেশ কমে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা আছে কিনা? শোনেন, ইনিশিয়ালি ক্রয়াদেশ কমবে, বাট আলটিমেটলি এটা গিয়ে বাড়বে, কারণ যখন দেখবে কোথাও সে আর নিতে পারছে না, তখন কিন্তু ফিরে আসবে। আমি বললাম সেটা হয়তো 4-5 মাস 6 মাস সময় লাগবে, 6 মাস পরে ফিরে আসবে আস্তে আস্তে। আপনি দেখেন, এই যে এইভাবে নিতে নিতে কিন্তু 2020 সালের পর থেকে নানা রকমের বিশ্ব অর্থনীতি বা ক্ষতিগ্রস্ত, বায়াররা ক্ষতিগ্রস্ত, আমরা ক্ষতিগ্রস্ত, এই সমস্ত কারণ দেখিয়ে বায়াররা কিন্তু রীতিমতো প্রাইস কিন্তু কমিয়েছে। আমরা কিন্তু না পারলেও, করতে না পারলেও, লস দিয়ে হলেও আমরা সেই ক্ষেত্রে অর্ডার নিয়েছি, নিয়ে কিন্তু আজকে বিগত সময় যে আপনি যে দেখবেন যে অনেকগুলি ইন্ডাস্ট্রি প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কিন্তু ওইটাই। আমি যে বলি যে ক্যান্সার হলে রুগী কিন্তু সাথে সাথে মরে যায় না, মরতে একটু সময় লাগে, 2-3-4 বছর সময় লাগে। এরকম ভাবে কমে, মানে প্রাইস, মানে লস দিয়ে অর্ডার নিয়ে নিয়ে করতে করতে ব্যাংকে যখন তার একটা বড় ধরনের ডিফিসিট তৈরি হয়ে যায়, মানে একটা তারল্য সংকট হয় বা তার ইয়েতে ঘাটতি দেখা দেয়, তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে ব্যাংক তার সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়। এই বন্ধ করতে 2-3 বছর 4 বছর সময় লাগে। তো আজকে যেগুলি বন্ধ হচ্ছে, এই বন্ধ হওয়ার শুরুটা কিন্তু শুরু হয়েছিল আরো 2-3 বছর আগে থেকে, অর্থাৎ কোভিড এবং কোভিডের পরবর্তী সময় এটার সূত্রপাতটা হয়, এবং আজকে এসে এইগুলি ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হচ্ছে। তার মানে এখন আসলে ব্যবসায়ীদের যেটা উচিত, মানে রপ্তানিকারকদের যেটা উচিত, নিজেদের অবস্থানে অটল থাকা এবং সেই জায়গাটাতে যাতে করে বায়াররা এই অনৈতিক সুবিধাটা নিতে না পারে সেই কাজটা করা। এমনিতে ওভারঅল এখন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির কি অবস্থা? গত 3 মাসে রপ্তানি কি কিছুটা বেড়েছে, মানে ক্রয়াদেশ কেমন আসছে বা রপ্তানির জায়গাটাতে বেড়েছে কিনা? আপনারাও বিকল্প কোনো চিন্তাভাবনা করছেন কিনা? আমরা যদি আগের বছরের তুলনা করি, আপনি যদি দেখেন গত বছরের জুলাইয়ের তুলনায় এই বছর জুলাই রপ্তানি বেড়েছে। এটা স্বাভাবিক, কারণ গত বছর জুলাইতে কোনো অ্যাক্টিভিটিস ছিল না, ফ্যাক্টরি বন্ধ ছিল, মানে নানা রকমের সংকটের মধ্য দিয়েই গত বছর জুলাইতে গিয়েছে। সুতরাং এটার সাথে তুলনা করা যাবে না। আর আবার অগাস্টে এসে হয়তো কিছু বেড়েছে, কিন্তু বাড়লেও সেটা খুব উল্লেখযোগ্য না। এই মার্কিন ট্যারিফ এবং নানা রকমের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাদের সময়টা কিন্তু যাচ্ছে, যার কারণে এই সময়টা একটু খারাপ গিয়েছে।
কিন্তু আমি মনে করি আমরা যদি এই অবস্থায় ধৈর্য ধরে মোকাবেলা করতে পারি এবং বাইরের সাথে যদি নেগোসিয়েশনটা স্ট্রংলি করতে পারি, তাহলে সামনে রপ্তানি আদেশ বাড়বে। আর নতুন বাজারের ক্ষেত্রে, অনুসন্ধানের ক্ষেত্রে আপনাদের প্রচেষ্টার জায়গাটা কতটুকু আগাচ্ছে, মানে নতুন সম্ভাবনা বাজারের দেখছেন ক্ষেত্রে কোথায়? আমরা কাজ করে যাচ্ছি। বিকিনি, বিজেমি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো নতুন বাজারের অনুসন্ধান এবং রপ্তানি বাড়াবার জন্য আমরা নানা উদ্যোগ নিচ্ছি এবং কার্যক্রম চলমান রয়েছে। আমরা মনে করি চায়না একটা আমাদের জন্য অবশ্যই বড় বাজার হতে পারে, এটাও সম্ভাবনা প্রচুর। তারপরে পাশাপাশি এখানে যেমন রাশিয়া নানা রকম সংকট আছে, রপ্তানি মূল্য আমাদের অসুবিধা হচ্ছে। এইগুলি একটু চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা সরকারের পক্ষ থেকে। আমি বলেছিলাম যে রাশিয়ার সাথে এরকম কোনো চুক্তি করা যায় কিনা, যে চুক্তির আওতায় আমাদের রপ্তানি মূল্যটা সরকার যে ওই যে আমাদের যে রূপপুর প্রকল্পের যে পেমেন্ট সরকারকে দিতে হচ্ছে, সেই পেমেন্টের সাথে আমাদের এটাকে সমন্বয় করার কোনো ব্যবস্থা যদি নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের রপ্তানিটা রাশিয়াতে বাড়তে পারে। কারণ বর্তমানে আমরা রাশিয়াতে এক্সপোর্ট করলে রাশিয়ার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের পেতে অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে সরকার হয়তো রূপপুর প্রকল্পের সাথে এটা একটা সমন্বয় করতে পারে, এটা একটা হতে পারে। তাহলে রাশিয়ার বাজারে আমাদের রপ্তানিটা বাড়বে। তারপরে সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, জাপান এবং সাউথ কোরিয়া, এই বাজারগুলি আমাদের জন্য কিন্তু খুব সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে এই জায়গাগুলিতে কাজ করতে হবে। একক ইউরোপ এবং আমেরিকার বাজার উপর যে নির্ভরশীলতা, এটা থেকে আস্তে আস্তে আমাদেরকে সরে আসতে হবে। সেটা নিয়ে সরকারকে কাজ করতে হবে এবং পলিসিগত সাপোর্ট, যেটা সরকার থেকে আমরা প্রতিনিয়ত আমরা আশা করি, সময়ের মধ্যে সময় উপযোগী পলিসিটা যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু এই সময়ের সাথে তাল মিলিয়ে চলাটা বা রপ্তানিটাকে ধরা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা এই যে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর থেকে যেসব দেশ, বাংলাদেশ যেসব দেশ থেকে কম শুল্ক দিচ্ছে, বিশেষ করে চায়না, ভারত, সেখান থেকে ক্রয়াদেশগুলো কেমন আসছে? মানে ভারতের বায়াররা কি বাংলাদেশে আসছে কিনা, বা চায়না থেকে কেমন আদেশ আসছে? না, বায়াররা রিসেন্টলি যেটা হচ্ছে যে বায়াররা কিছু ইনকোয়ারি হচ্ছে, কিন্তু এখনো নতুন ক্রয়াদেশগুলি যেভাবে আসার কথা সেভাবে কিন্তু শুরু হয়নি। কি কারণ? আপনি জানেন যে মার্কিন ট্যারিফ নিয়ে যেটা, এটার এখনো ধকল কিন্তু এখনো কাটেনি। বায়াররা এখনো খুঁজছে কোথায় যাবে। আলটিমেটলি বাংলাদেশে আসবে, এটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত। সেই জায়গার জন্য এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, হয়তো আরো কিছুদিন সময় লাগবে। জি, অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার সাথে আবারও কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, পোশাক খাতে নানান চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ভুল করলে রাজস্ব খাতে বিপর্যয় নেমে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। শনিবার মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, এনবিআরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর এবং এনবিআর সংস্কারের যে কোনো সুপারিশ বাস্তবায়নে রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি প্রণয়ন এবং রাজস্ব আহরণ বিভাগ নামে দুটি পৃথক প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া শুরু করছে অন্তর্বর্তী সরকার। এই প্রক্রিয়ায় ঘাটতি থাকলে সমস্যা কমবে না, বরং 2 দফায় বাড়বে। ফলে সংস্কার কার্যক্রমকে বাস্তবসম্মত করার বিষয়টি এখন আলোচিত বিষয়। শনিবার মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ MCCI আয়োজিত এনবিআর সংস্কার বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তারা কাস্টম হাউসগুলোর আধা ডিজিটালাইজেশনের সমালোচনা করেন। বলেন, এনবিআর কর্মকর্তাদের আত্মবিশ্বাসের ঘাটতি রাজস্ব আহরণ কমের কারণ। raise the cost of doing business. Neutrality problem, যেমন minimum tax, minimum tariff, multiple VAT rate, এটা ট্যাক্স নিউট্রালিটিকে আঘাত করে। ব্যবসায়ী প্রতিনিধিরা অভিযোগ করেন, কেবল রাজস্ব আহরণের টার্গেট পূরণের জন্য ব্যবসায়ীদের হয়রানি করা হয়। যে কোনো সুপারিশ বাস্তবায়নে রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করার দাবি তাদের। রাজস্ব বোর্ড ও তার অঙ্গ সংগঠনগুলোকে দুর্নীতিমুক্ত করা, সেটা হচ্ছে প্রাথমিক কাজ। রিটার্ন যখন আমি দাখিল করি, তখন দেখা যায় যে সেখানে
আমার ওই পরিমাণ ট্যাক্স হয় নাই। রাজস্ব বিভাগকে সরকারের অধীনে না রেখে বরং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ। স্টেট অফিস, নট এ গভর্নমেন্ট অফিস। কারণ এনবিআর যদি গভর্নমেন্ট চালায়, কারণ গভর্নমেন্ট ইজ অলসো এ ট্যাক্স পেয়ার। আলোচনায় উঠে আসে এনবিআর এর দক্ষতার অভাবে জিডিপির অনুপাতে বাজেট 12 থেকে 13% আটকে আছে, অথচ এটির হওয়ার কথা ছিল 20%। যদি এটাকে সত্যি সাস্টেনেবল করতে হয়, মিনিমাম 5 বছর তার থাকতে হবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে অর্থনীতির ক্ষতি তত বাড়বে, এমন মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক একীভূতকরণ নিয়ে আয়োজিত ছাড় সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফাহমিদা বলেন, একটি দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়াটি জটিল। বাংলাদেশ ব্যাংক যদিও 2 বছরের কথা বলছে, তবে 3 থেকে 4 বছর সময় লেগে যেতে পারে। বলেন, দেশে ব্যাংকের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ব্যাংকের লাইসেন্স জনগণের কল্যাণের জন্য নয়, বরং ব্যক্তি স্বার্থে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ডক্টর ফাহমিদা। পৃথিবীর অনেক উন্নত দেশেও এত ব্যাংক নাই, তাদের অর্থনীতির জিডিপির আকার এত বেশি হওয়ার পরেও নাই। অর্থাৎ আমাদের এই জিডিপির তুলনায় কিংবা জনসংখ্যার তুলনায় কিন্তু এই এত ব্যাংকের প্রয়োজন নাই। যে আইনগুলো ছিল সেই আইনগুলোতে এগুলোর বাস্তবায়নও হয়নি এবং তার মধ্যে ফাঁক ফোকর দিয়ে সেগুলোকে পাশ কাটিয়ে চলে যাওয়া হয়েছে, যার জন্য কিন্তু এই ব্যাংক খাতের এই দুরবস্থা। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে আসছি শেয়ার বাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। নেতিবাচক ধারায় লেনদেন চলছে। গত সপ্তাহটি ছিল আসলে বেশ ইতিবাচক। আমরা দেখেছিলাম যে লেনদেন এবং শেয়ারের বেশ ঊর্ধ্বগতি, কিন্তু আজকের নতুন যে সপ্তাহটি শুরু হলো তার প্রথম কার্য দিবসেই বেশ খানিকটা পতন দেখছি। ডিএসইএক্স ইন্ডেক্সে 21 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5393 পয়েন্টে। ডিএস সরিয়া ইন্ডেক্স, যেটি ডিএসই সরিয়া ইন্ডেক্স, সেটিও কমেছে প্রায় 4 পয়েন্টের মতো, 1167তে অবস্থান করছে। ডিএস30 অবস্থান 2089, কমেছে 13.38 পয়েন্ট। এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 350 কোটি টাকার কিছু বেশি। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 88টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 244টির, এবং অপরিবর্তিত আছে 58টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজার আপডেট নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহসভাপতি, ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে গত সপ্তাহটি আমরা বেশ ভালো দেখেছি, এই নতুন সপ্তাহ শুরু হলো, কিছুটা কারেকশন হয়েছে বাজারে, কেমন যেতে পারে এবং আজকের সারাদিনের এখন পর্যন্ত লেনদেন পরিস্থিতি কেমন দেখছেন? অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বাজারের আসলে পরিস্থিতি এই মুহূর্তে একটু খারাপ বলতে এরকম যে আজকে এখন পর্যন্ত বাজার 25 পয়েন্টের মতো ডাউন হয়েছে, আর লেনদেনের পরিমাণও কম। নানান কারণেই আসলে লেনদেনের পরিমাণ কম বা বাজারে ডাউন ট্রেন্ড চলছে। আপনি জানেন যে আমাদের ব্যাংকিং সেক্টর একটি বড় অংশ দখল করে আছে পুঁজিবাজারে, এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট একটি বড় অংশ পুঁজিবাজারকে দখল করে আছে। প্রায় আমাদের বাজারের মোট মার্কেট ক্যাপের প্রায় 40% ব্যাংক এবং লিজিং দিয়ে গঠিত। নানান কারণেই আসলে গত অনেক বছর ধরে ব্যাংকিং সেক্টরের অবস্থা খারাপ ছিল, ব্যাংক থেকে অনেক লুটপাট হয়েছে, এগুলো নানান কথাবার্তা আমরা এখন পেপার পত্রিকার মাধ্যমে দেখছি, যার কারণে এই মুহূর্তে 5টি ব্যাংক একীভূত হওয়ার একটি কথাবার্তা চলছে। সেই সাথে কয়েকটি নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট এগুলো হয়তো ডিলিস্টিং এর দিকে যাচ্ছে বা একীভূত হচ্ছে, এরকম একটি বিষয়কে কেন্দ্র করে এই যে সেক্টরটা, এই সেক্টরটার উপরে একটা চরম প্রেসার পড়েছে, যে কারণে লেনদেনে অংশগ্রহণ তাদের একেবারে নাই বললেই চলে। যদিও আজকে বিষয়টি একটু ভিন্ন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 5টি যে ব্যাংক যেগুলো একীভূত হওয়ার যে সম্ভাবনা আছে, এগুলোর আসলে লেনদেন একটু বেড়েছে। তো এখন পর্যন্ত আমি আসলে ব্যক্তিগতভাবে একটু ঘোলাটে অবস্থার মধ্যে আছি যে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারী যারা আছেন তাদের কি হবে এটি এখন পর্যন্ত ক্লিয়ার না। যদিও গতদিন আমরা দেখেছি যে এগুলোর কোনো বায়ার নাই, আজকে আবার দেখছি এই কোম্পানিগুলোর কোনো সেলার নাই।
তো আমি বাংলাদেশ ব্যাংকের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটু সুনির্দিষ্টভাবে একটু আবেদন করছে যে, এবং সুনির্দিষ্টভাবে জানতে চাই আমাদের বিনিয়োগকারীদের কি হবে। তারা তো অবশ্যই যারা আমানতকারী আছেন, আমানতের কি হবে এটা নিয়ে কথাবার্তা বলবেন, বা তারা এটা আমানত যাতে রক্ষা হয় সেই ব্যবস্থা করবেন, আমরা এটিকে সাধুবাদ জানাই। তো আমরা যারা বিনিয়োগকারী আছি, আমাদের বিনিয়োগকারীকে যেন তারা ভুলে না যান, বিনিয়োগকারী যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অন্ততপক্ষে নতুন যে ব্যাংক হচ্ছে সেই ব্যাংকে যেন বিনিয়োগকারীর শেয়ার থাকে। এখান থেকেও যদি যদি এটি মার্জ হলে তো অবশ্যই শেয়ার থাকবে বলে বিশ্বাস করি। যদিও গভর্নর সাহেব গত কয়েকদিন আগে বলেছিলেন যে এই ব্যাংকগুলোকে একদম এগুলো লাইসেন্সকে সিজ করা হবে, নতুন আরেকটি ব্যাংক তৈরি করা হবে। বিষয়টি একটু ক্লিয়ার হওয়া উচিত। সেই সাথে আপনি জানেন যে আগামী কয়েকদিন পরে পূজা শুরু হচ্ছে। পূজার একটি বড় বন্ধ আসছে সামনে পুঁজিবাজারে 4 দিন। এখানে যারা আপনার লোন নিয়ে যারা ব্যবসা করেন সচরাচর যে বিনিয়োগকারীরা, তারা এরকম যখন একটি বড় বন্ধ পায়, এই বড় বন্ধের সময় তারা একটু সাইড লাইনে থাকে বা একটু সেফ সাইডে চলে যায়। এরকম বিষয়টা আমরা সবসময় দেখেছি। সেই সাথে মাসের শেষ দিকে চলে এসেছি আমরা, সেপ্টেম্বর মাসের শেষ দিকে চলে এসেছি। এমনি মাসের শেষেও একটু প্রেশার থাকে। এই নানান কারণগুলো একসাথে হয়ে বাজারটা আজকে আপনি একটু যেটি দেখছেন গ্লুমি ভাব যে বাজারে এটি বিরাজ আছে, কিন্তু এটি আসলে লিঙ্গার করবে না। আমরা বিশ্বাস করি যে বাজারে আমাদের দেশের আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের পুঁজিবাজার যেভাবে এগিয়ে যাচ্ছে এবং নানান ধরনের রিফর্মস হচ্ছে, এগুলো সবগুলো যদি ঠিকঠাক থাকে অবশ্যই বাজার আবার ভালো জায়গায় যাবে। একটি বিষয় একটু জানতে চাইবো যে আপনাকে, আমরা জানি যে গত 1 বছরের বেশি সময় ধরে পুঁজিবাজারে আইপিও আসছে না, অথবা নতুন কোনো কোম্পানি আসলে তালিকাভুক্ত হচ্ছে না, বা যেটিকে আইপিও আসলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুব আকর্ষণীয় একটি জায়গা বিনিয়োগ করার ক্ষেত্রে, সেই জায়গাটাতে আইপিও সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু 1 বছর আসলে সেই সংস্কারটাও হয়নি। এটির কি বাজারে কোনো প্রভাব আছে মনে করছেন? মানে এটি না করাটা কতটা দুঃখজনক? না, এটি তো আসলে অবশ্যই আমরা বাজারে এটি মানে কাঙ্ক্ষিত জিনিস যে ভালো আইপিও আসবে। আমরা সবসময় যেটি চাই যে আসলে আইপিও আসুক, তবে ভালো মানের আইপিও আসুক, যেন তেন মানের বা গার্বেজ কোনো আইপিও আর না আসুক। এর জন্য যদি কিছুদিন অপেক্ষাও করতে হয়, অপেক্ষা করাটাও ভালো। কারণ আপনারা দেখেছেন বা আমরা সবসময় দেখেছি গত 10 বছর বাজারে যে মানের আইপিও এসছে, এই মানের আইপিও আসলে আসার চাইতে না আসাটাই ভালো। কারণ তার অনেকগুলো কোম্পানি এখন বন্ধের পথে। এগুলো কি হয়েছে না হয়েছে আমরা কিছুই জানি না। কারণ কোনো অবস্থাতেই আসলে আমাদের বাজারে বিনিয়োগকারীরা তো সুরক্ষিত নন, তারা সুরক্ষা পায় না। আমরা সেকেন্ডারি মার্কেটে যখন কেনাবেচা করি, আইপিও যারা পান, এখানে এক ধরনের বিনিয়োগকারী আছেন, তারা আইপিও পেয়ে এগুলো বিক্রি করে দেন। আমরা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগকারীরা এগুলো নিয়ে আসলে পরবর্তীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই। আইপিও আসলে ভালো মানের যদি আইপিও আসে আমরা সাধুবাদ জানাই। আর সেই সাথে আমাদের সিকিউরিটিজ কমিশন বা আমাদের যারা আছেন তাদের প্রতি অনুরোধ যে যদি ভালো আইপিও আসে, অবশ্যই সরকারি কিছু ভালো আইপিও নিয়ে আসা উচিত। তারপর ভালো উদ্যোক্তাদের আইপিও গুলো বাজারে নিয়ে আসা উচিত। এটা আনার জন্য যা যা করণীয় দরকার, কিছু ইনসেন্টিভ হয়তো দরকার পড়তে পারে। সেসব ইনসেন্টিভ গুলো দিয়ে হলেও বাজারকে রক্ষা করার জন্য সব সময় আইপিওর যে রাস্তাটা, এটিকে ঠিক রাখতে হবে, এটিকে ওপেন রাখতে হবে। আইপিও না আসলে আসলে বাজার স্থবির হয়ে যাবে, কারণ একই কোম্পানির শেয়ার সবসময় লেনদেন। আর দেখেন সেখানে এক্ষেত্রে আরেকটি বড় বিষয় হয়, আমাদের যারা বিদেশি বিনিয়োগকারী আছেন তাদের সাথে আমরা বিভিন্ন সময় কথাবার্তা বলে দেখেছি, অনেক ক্ষেত্রে তারা আমরা হাসির পাত্রে পরিণত হই যে আমরা 20 বছর আগে 25 বছর আগে যে কোম্পানিগুলোকে রিকমেন্ড করতাম ব্লু চিপস হিসাবে যে আপনারা এই শেয়ার গুলো কিনতে পারেন বা আমরা এগুলো দিতাম, আমরা আজ পর্যন্ত সেই কোম্পানিগুলোকে তাদের কাছে রিপ্রেজেন্ট করি যে আপনারা এগুলোকে ব্লু চিপস হিসেবে কিনতে পারেন। আমরা গত 20 বছরে ভালো মানের 20টা আইপিও আনতে পারিনি, এটি খুব দুঃখজনক। অবশ্যই বাজারে আমরা ভালো মানের আইপিও চাই, যেন তেন মানের আইপিও আমরা চাই না। আমাদের একটি ব্লক মার্কেট আছে যেখানে আসলে লেনদেন, এখন যে লেনদেন হচ্ছে আমরা যদি দেখি গত 5 দিনে প্রায় 108 কোটি টাকা লেনদেন হয়েছে। ব্লক মার্কেটের লেনদেনটাকে আপনি কিভাবে দেখবেন? এটি কি স্বাভাবিক গতিতে চলছে? না, ব্লক মার্কেটটা তো আসলে মানে এটি কোনো সমস্যার বিষয় না, বা এটি আমাদের বাজারের জন্য ভালো কোনো বিষয় এরকম কিছু না। ব্লক মার্কেটটা এটি একটি নেগোশিয়েটেড লেনদেন। মানে সর্বক্ষেত্রে যেটি হয় যে একজন বায়ার একজন সেলার তাদের শেয়ারের দাম এবং কোয়ান্টিটি তারা নির্ধারণ করে একটা কেনাবেচা করেন, যেটি 5 লক্ষ টাকার উপরে হতে হবে। তো এটির জন্য আসলে কেউ একজন চাইলেই যে ব্লক মার্কেটে অংশগ্রহণ করতে পারবেন না বিষয়টা কিন্তু তা না, যে কেউ ব্লক মার্কেটে অংশগ্রহণ করতে পারবেন।
ধরেন কথার কথা আমি এখন আমার কিছু শেয়ার বিক্রি করবো, 10 লক্ষ টাকার শেয়ার আমি বিক্রি করতে চাই। হয়তো আমি বাজারে এখন যদি এই মুহূর্তে বায়ার না পাই, আমি একটু ব্লক মার্কেটে বিক্রি করার জন্য অফার দিয়ে রাখতে পারি। এটা আসলে এখানেও অফার, এখানেও তবে আমরা যেটি প্রকৃতপক্ষে যেটি দেখি যে ব্লক মার্কেটে এই লেনদেনটি হয় নেগোশিয়েটেড। এখানে একজন বায়ার একজন সেলার আসলে আগেই তাদের মূল্যটা নির্ধারণ করে রাখেন এবং কোয়ান্টিটিটা, শেয়ারের কোয়ান্টিটিটা নির্ধারণ করে রাখেন। এতটুকুই, এর বাইরে আসলে কিছুই না ব্লক মার্কেট। আপনি এই সপ্তাহটি কেমন যাবে মনে করছেন পুঁজিবাজারে? আমি আপনাকে একটু আগে বলেছি যে আমি আসলে যেহেতু সামনে পূজার 4 দিন বন্ধ দেখছি, আর সে সাথে মাসের শেষ, আমি ঠিক এই মুহূর্তে বাজার নতুন মাস শুরু না হওয়া পর্যন্ত খুব বেশি আমি আশাবাদী না যে খুব বেশি ভালো কিছু হবে। আমি চিন্তা করছি এখন যেটি নর্মাল আছে বাজার, এখন আমার দৃষ্টিতে বাজার হয়তো আজকে একটু খারাপ, এটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে, এবং আমি ধারণা করছি যে বাজার সামনের সপ্তাহগুলো থেকে আবার অবশ্যই চাঙ্গা হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো দিকে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাদুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজারের বিশ্লেষণ শুনছিলাম। এবারে জানাতে চাই স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম এবং সাথে মুদ্রা বাজার। শুরুতে মুদ্রা বাজারের পরিস্থিতি যদি আমরা দেখি, এই মুহূর্তে মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি 123 টাকা। ইউরো 137 টাকায় কিনে 142 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 157, বিক্রয় 165। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 17 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা 50 পয়সা, বিক্রয় 32 টাকা 60 পয়সা। স্বর্ণের দরদাম যদি আমরা দেখি, 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 1,92,000 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,86,000। 18 ক্যারেট 1,49,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,32,378 টাকায়। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরি 3,475 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 3,312। 18 ক্যারেটের দাম পড়ছে 2,846 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,134 টাকায়। ঢাকায় চালু হলো সাউদিয়া এয়ারলাইন্সের ঢাকা সিটি টিকেটিং কার্যালয়, যা বাংলাদেশ এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। রাজধানীর গুলশানে এয়ারলাইন্সটির অফিসের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। এ সময় তিনি বলেন, সৌদি আরব এবং বাংলাদেশ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক গভীর এবং ঐতিহাসিক। এই নতুন সুবিধাটি দুদেশের মানুষের মধ্যে সংযোগকে আরও শক্তিশালী করবে, ভ্রমণের সুবিধা বাড়াবে এবং বাংলাদেশি ভ্রমণকারী যাদের মধ্যে হজ এবং ওমরা যাত্রী রয়েছেন তারাও বিশেষ সেবা পাবেন। এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, স্টপ ওভার ভিসা প্রোগ্রামের মাধ্যমে ওমরা যাত্রীদের জন্য সহজ সুবিধা প্রদান করছে তারা। যে কেউ www.saudia.com এই ঠিকানায় ভিজিট করে সব ধরনের সেবা নিতে পারছেন। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে শোভা পাচ্ছে পাকা ধানের সোনালী আভা। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। ফলন ভালো হওয়ায় হাড়ভাঙা পরিশ্রমের মাঝেও তাদের ঘরে ঘরে খুশির বন্যা। চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। HM সম্রাটের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়ে এখন উৎসবের আমেজ। ভাজে ভাজে শোভা পাচ্ছে জুমের সোনালী রঙের পাকা ধান। এবার আবহাওয়া ছিল অনুকূলে, তাই ফলনও হয়েছে ভালো। এখন তীব্র রোদ উপেক্ষা করে চলছে ফসল তোলার ধুম। ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তারা বলছেন, ধান শুকিয়ে জুমঘর থেকে মূল ঘরে নেওয়া হবে, এরপর শুরু হবে নবান্ন উৎসব। আমি 1 বছর 5 একর জুম চাষ করি এবং জুম যে ধরনের ফল দিছে সেটা ভালো হয়েছে এবং ধানও ভালো আছে। মনে করে এবছর আমরা যথেষ্ট চলবে। বৃষ্টি আবহাওয়া ভালো হয়েছে, আমি এবছর দাম পাবো বলে আশা করি। জুমের সাথী ফসল হিসেবে কলা, হলুদ, ভুট্টা সহ প্রায় 30 রকমের সবজি ও ফসল চাষ করেন কৃষকরা, যা থেকে আসে তাদের পুরো পরিবারের সারা বছরের খোরাক। মা সব এভাবে কাজ করে খায়, আমাদের এভাবে কাজ করে খায়। এটা কোনো ভুল হতে পারবে না, এটা ভুলে যাইতেও পারবে না। এখানে কদিন পরে আবার নতুন বার খাবে। যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি।
জেলা কৃষি অফিস জানিয়েছে এবার লাভবান হচ্ছে জুম চাষিরা। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তিত বৃষ্টি হয়েছে এবং এই হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মার্চে জঙ্গল কেটে সাফ করে শুরু হয় জুম চাষের প্রস্তুতি। এপ্রিল থেকে মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হয় জুমের ধান কাটা, চলে অক্টোবর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। কর্মী সংকটের কারণে তাদের ব্যবসা পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। দক্ষ জনবলের অভাবে কমছে উৎপাদন, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে জোর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। সংযুক্ত আরব আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের অধিকাংশ প্রবাসীর অন্যতম গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো। তার মধ্যে শুধু আমিরাতেই প্রায় 12 লাখ বাংলাদেশির বসবাস। প্রতি বছরই দেশটিতে কাজের জন্য অনেক বাংলাদেশি পাড়ি জমান। তবে ভুয়া নথি প্রদান সহ নানা কারণে বন্ধ রয়েছে বাংলাদেশিদের শ্রমবাজার। কবে নাগাদ ভিসার রুদ্ধদ্বার খুলবে তাও অনিশ্চিত। এমন পরিস্থিতিতে শ্রমিক সংকটে ভুগছে আমিরাতের অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভিসা চালু না হওয়া এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের সুযোগ না থাকায় মূলত এমন সংকটে পড়েছেন তারা। আমাদের বাংলাদেশিদের ভিসা খোলা নাই, তাই আমরা যারা ব্যবসায়ী আছি এই ভিসার জন্য আমরা অনেক কষ্ট করতেছি। এখন আমাদেরকে বাংলাদেশকে বাদ দিয়ে বিভিন্ন দেশ থেকে বাহির থেকে আমাদেরকে লোক আনতে হচ্ছে, তাতে আমাদের মানসম্মত ওয়ার্কার আমরা পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন দক্ষ জনবলের অভাবে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবার উপক্রম। ফলে বাধ্য হয়ে বিকল্প হিসেবে নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী আমদানি করছেন তারা। আমাদের বাংলাদেশের ভিসা যদি দ্রুত চালু হয়, এই যে আমাদের রেমিটেন্স গুলা যে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতেছে সেগুলো আমাদের বাংলাদেশে যাবে। তবুও এখনো অনেক দক্ষ বাংলাদেশি কর্মীর অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। ঢাকা আবুধাবির জোর কূটনৈতিক তৎপরতায় ফের সে সুযোগ মিলবে বলেও আশাবাদী এই রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় 5,000 কোটি ডলারের এক বিশাল চুক্তিতে প্রাইভেট কোম্পানিতে পরিণত হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস বা ইএ। সিলভার লেক, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এবং অ্যাফিনিটি পার্টনার্সের মতো কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিলে কোম্পানিটি কিনে নিচ্ছে। এই চুক্তি সফল হলে এটি হবে বিশ্বের কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক মালিকানা বদলের ঘটনা। এই খবর ছড়ানোর পর শেয়ার বাজারে প্রায় 15% বেড়ে গেছে প্রতিষ্ঠানটির শেয়ারের দর। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।